নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আহ, অনেকদিন পর এই ভিডিওটা আমি দিচ্ছি। আসলে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে একটা টেকনিক্যাল স্ন্যাগ হওয়ার জন্য আমি বহুদিন আমার ফোনে ব্লুটুথ অ্যাটাচ করে কোনো কিছু করতে পারছিলাম না। তো সেটা প্রবলেমটা একটা সলিউশন আমি বের করেছি নিজের মতো করে। আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক দর্শক বন্ধুদেরও, কারণ তারা আমাকে খুব হেল্প করেছেন এ ব্যাপারে। তো আমি তাদের কিছুটা মতামত নিয়ে কিছুটা নিজের মাথা খাটিয়ে একটা সলিউশন বের করেছি এটার। সেটা হচ্ছে আমি একটা লেপেল কিনেছি এবং লেপেলটা দিয়ে আহ, এর মধ্যে নয়েজ রিডাকশনেরও একটা জিনিস রয়েছে। সেটা দিয়ে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি। জানি না কতটা সফল হব, কারণ এটা আমার প্রথম ভিডিও। এছাড়া একটা ঘোষণা আমি করতে চাই। এই চ্যানেলটা তো রয়েছে আমার বই এবং সিনেমা ওয়েব সিরিজ বিষয়ক রিভিউ এবং আলোচনার জন্য। সেটা তো থাকবেই, সেটাও চলবে। এর পাশাপাশি আমি এবং আমার বেটার হাফ মৌমিতা, আমরা একটা চ্যানেল খুলতে চলেছি। মানে এর আগে আমরা একটা চ্যানেল খুলেছিলাম, সেটা মূলত ফুড ব্লগিং নিয়ে আমাদের একটা চেষ্টা ছিল। কিন্তু সামগ্রিকভাবে এখানে ফুড ব্লগিং এর যা অবস্থা আমাদের দেশে, পুরো দেশে, সেখানে আমরা হয়তো মানিয়ে উঠতে পারবো না বলেই আমাদের মনে হলো। মানে শুধু ফুড ব্লগিং করে হয়তো আমাদের সাকসেস রেটটা একটু কম হতে পারে, বা আমাদের জন্য হয়তো শুধু ফুড ব্লগিং নয় বলে আমাদের মনে হয়েছে। সো উই লাভ টু ট্রাভেল, এবং আমরা আহ, অনেক জায়গায় কলকাতার মধ্যে ঘুরতে যাই, অনেক জায়গায় শপিং করতে যাই। আমার কিছুটা আমার স্ত্রীর বিজনেসের জন্য আহ, তো বহু জায়গায় যাওয়া হয়। তো সে সংক্রান্ত ইনফরমেশনও থাকবে। মানে ইট বি আ প্রাইমারিলি আ লাইফস্টাইল ব্লগ। স্পেশাল স্কেচ থাকবে ট্রাভেলের ওপর, আহ, কিছু লাইফস্টাইল প্রোডাক্টসের ওপর এবং ফুডের ওপর। এর বাইরেও কিছু কিছু জিনিস সেখানে থাকবে। তো আমার একান্ত অনুরোধ যে আপনারা চ্যানেলটা যখন দেখবেন তখন প্লিজ সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটার নাম হচ্ছে দ্য ওয়ান্ডারিং কাপল। হ্যাঁ, তো আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা একান্তভাবে কাম্য। এই ঘোষণাটা আমি আমার এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে করলাম। আপনাদের যদি বই এবং সিনেমার বাইরে অন্যান্য জিনিসও ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা হচ্ছে আমার পূজাবার্ষিকী নিয়ে, বা পূজাবার্ষিকীর সেরা গল্প উপন্যাস নিয়ে আপাতত শেষ ভিডিও। এই ভিডিওতে মূলত আমি ৩টি পূজাবার্ষিকী নিয়ে আলোচনা করব, তার সেরা গল্প উপন্যাস নিয়ে আলোচনা করব, একটি অন্তরীপ, চর্যা, এবং শুরু করি এমন একটা পূজাবার্ষিকী দিয়ে যে পূজাবার্ষিকীটা বলতে পারেন ডেবিউ করেছে এবছর। আমি বলছি শারদীয়া চর্যার কথা। একেবারে আনকোড়া একটি প্রকাশক চর্যা, যাদের একটি বই বেরিয়েছে এবং তারপরে এই পূজাবার্ষিকীটি বেরিয়েছে। আহ, এর মধ্যে মোট 2টি উপন্যাস রয়েছে, 3টি উপন্যাসিকা রয়েছে, অনেকগুলো বড় গল্প রয়েছে, এবং 5টা ছোট গল্প রয়েছে, তার সঙ্গে 2টি অনুবাদ রয়েছে। তো আমি অনুবাদ আর ছোট গল্পটিকে দুটিকে একসঙ্গেই, মানে এক গোত্রেই ফেলছি। আর বাকিগুলোকে আলাদা গোত্রে ফেলে সেরা উপন্যাস এবং সেরা গল্প আপনাদের আমি জানাবো। তো যদি উপন্যাসে আসি, এখানে মোট 2টি উপন্যাস রয়েছে। একটি গৌর বিক্রম রক্তিম মুখার্জির লেখা, এবং একটি অপারেশন প্রাইম মিনিস্টার লেখা, এবং আর অন্যটি হচ্ছে অপারেশন প্রাইম মিনিস্টার, লেখকের নাম হচ্ছে শীতম চক্রবর্তী। এবার এই দুটি উপন্যাসই আমার খুব ভালো লেগেছে। অপারেশন প্রাইম মিনিস্টার মূলত বলতে পারেন একটি পলিটিক্যাল আর কিছুটা স্প্যানেজ একটা থ্রিলার বলতে পারেন, এবং গল্পের বাঁধুনি খুব ভালো। আমি শীতম চক্রবর্তীর এর আগে কোনো লেখা পড়িনি, তবে এটা পড়ে আই এম থারলি ইমপ্রেসড। আমার খুবই ভালো লেগেছে, ওনার লেখার ধরন খুব ভালো, শব্দচয়ন ভালো, বাক্য গঠনও আমার খুব ভালো লেগেছে, এবং খুবই মডার্ন একটি উপন্যাস। আমি বলবো মডার্ন ইন দ্য সেন্স যে এখানে মানে উপন্যাসটি পড়লে আপনার মনে হবে যে আপনি কোনো ওয়েব সিরিজ যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন। লেখার ভঙ্গি খুব সহজ, অনায়াস, পাঠককে টেনে রাখবে চুম্বকের মতন। তো খুব ভালো একটা থ্রিলার, আপনারা পড়তেই পারেন। কিন্তু আমার যে উপন্যাসটা চর্যার সেরা উপন্যাস মনে হয়েছে, এবং শুধু চর্যার নয়, আমার
এই বছর যতগুলো পূজাবার্ষিকীতে যত রকম ঐতিহাসিক লেখা আমি পড়েছি, তার মধ্যে একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে, সেটি হচ্ছে রক্তিম মুখার্জির লেখা গৌর বিক্রম। গৌর বিক্রম বাংলার ইতিহাস নিয়েই লেখা, আহ, এবং বাংলার ইতিহাসের এমন একটি, দেখুন বাংলার ইতিহাস আমি আগেও, এবং বাংলার ইতিহাস যেমন আমি আগেও বলেছি, আগের কিছু রিভিউ আমি বলেছি যে বেশ কিছুটা কিন্তু ইগনোরড, এবং আমরা বেশ কিছু জিনিস হয়তো পড়িনি আমাদের স্কুল জীবনে। যারা কলেজ জীবনে বাংলার ইতিহাস নিয়ে স্পেশালাইজ করেছেন তাদের কথা অবশ্যই আলাদা, কিন্তু আমরা স্কুল জীবনে কিন্তু বিশেষ করে আমরা যারা সিবিএসসি বা আইসিএসসি তে পড়েছি, তারা ওই কিছু কিছু ওই পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য সম্পর্কে অল্প স্বল্প যা পড়েছি। বাংলা মিডিয়ামে যারা পড়েছেন তারা অবশ্য আরেকটু বেশি পড়েছেন, তো তারাও খুব ডিটেলে পড়েননি, এমনটাই আমার মনে হয়। মানে বন্ধু বান্ধবের সঙ্গে যখনই বাংলা ইতিহাসটা আলোচনা হয়েছে, সেটাই কিন্তু উঠে এসেছে। তো এক্ষেত্রে আমি বলা যেতে পারে যে একটা ভালো একটা সেমিনাল, ইংলিশে একটা সেমিনাল বলে কথা, যে সেমিনাল একটা কাজ করেছেন লেখক। আহ, উনি এই একটা অজানা, প্রায় অজানা, আমি বলবো প্রায় অজানা একটি অধ্যায় আমাদের সামনে তুলে ধরেছেন। কাশ্মীরের যিনি রাজা ছিলেন তার সঙ্গে গৌড়ের রাজার একটি চুক্তি হয়, একটি বন্ধুত্বপূর্ণ চুক্তি হয়, কিন্তু তার পেছনে একটা গূঢ় অভিসন্ধি আছে, এবং তার ফলে বাংলায় কি ধরনের বিপদ ঘনিয়ে আসে, এবং তার পরবর্তীকালে তার প্রতিশোধ কিভাবে নেওয়া হয়, এটার উপরেই মূলত উপন্যাসটি। এর উপরে আমি একটি উপন্যাস শারদীয়া, যদি পালক থেকে প্রকাশিত হয় প্রতি বছর, এবছর হয়েছে কিনা যদিও আমার জানা নেই, বছর দুয়েক আগে আমি পড়েছিলাম, সেটাও আমার বেশ ভালো লেগেছিল। তবে এখানে যেন এটা অনেকটাই বৈচিত্র্যপূর্ণভাবে, অনেকটা ডিটেইলে সেই সময়টাকে আঁকা হয়েছে। দেখুন, ইতিহাস যখন আমরা পড়ি বা ঐতিহাসিক লেখা যখন আমরা পড়ি, আমরা কোথাও যেন শুধুমাত্র ওই রাজা রাজরাদের যুদ্ধ বা অ্যাট দ্য মোস্ট ওই আহ, কোনো সেনাপতি তার সঙ্গে কারো প্রেম কাহিনী, সচরাচর লেখাগুলো এর মধ্যেই আবদ্ধ থাকে। এখানে কিন্তু আম, আধুনিক ঐতিহাসিকরা যেটা বলেন, মানে ইতিহাস মানে শুধু রাজা রাজরাদের ইতিহাস নয়, সমাজেরও ইতিহাস, আহ, ভূগোলেরও ইতিহাস, মানে ভৌগোলিক পরিস্থিতির ইতিহাস, এছাড়া খাদ্যাভ্যাস বলতে পারেন, নানা রকম পেশা, সেগুলো কিভাবে কিভাবে সময়ের সঙ্গে বদলেছে, ইকোনমি মানে অর্থনীতি কিভাবে বদলেছে, সেটারও কিন্তু ইতিহাস। কাজেই ইতিহাসকে শুধু রাজা রাজাদের যুদ্ধে গল্প বলে চালিয়ে দিলে হবে না, এখানে কিন্তু সেটা চালানো হয়নি। এটা একটা খুব পজিটিভ পয়েন্ট আমার মনে হয়েছে। এখানে মানুষ কি খেত, মানুষ কি ধরনের বস্ত্র পরিধান করতো তখন, সেই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো এখানে কিন্তু খুব অনায়াসে লেখক নিয়ে এসেছেন। আমরা সেই সময়কার সমাজ ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি, সবকিছু সম্পর্কে একটা খুব ভালো আইডিয়া পাই, একটা খুব ভালো ধারণা আমরা পাই। এটা আমার সবচেয়ে ভালো লেগেছে এই উপন্যাসে। এছাড়া একটি প্রেম কাহিনী রয়েছে, দুটি প্রেম কাহিনী রয়েছে, একটি অনুচ্চারিত এবং একটি স্বামী স্ত্রীর মধ্যে একটি খুব সুন্দর প্রেম কাহিনী রয়েছে। দুটিকে খুব সুন্দরভাবে, খুব নিপুণভাবে, অথচ আহ, একটা সংযম রেখে লেখক এই কাহিনীর মধ্যে তার অবতারণা ঘটিয়েছেন বলতে, সেই ফ্যাক্টরটা আমার কিন্তু খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। এছাড়া ঐতিহাসিক যে মানে তথ্য, সেগুলো কতটা মানে তথ্যনিষ্ঠ, সেই মানে তর্কে বা সেই ডেপথে আমি যাইনি, কারণ আমি মূলত উপন্যাসটির রসাস্বাদনেই ব্যস্ত ছিলাম, গুগলে সেগুলো চেক করানি। কিন্তু আমি যতটা জানি আমার লেখার চলন দেখে এবং লেখার ইনফরমেশন দেখে আমার উপন্যাসটি তথ্যনিষ্ঠ বলেও মনে হয়েছে। কাজে সব দিক দিয়েই একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস এই গৌর বিক্রম। আপনারা অবশ্যই এটি পড়বেন যদি এই পূজাবার্ষিকীটি সংগ্রহ করে থাকেন। আর যদি অলরেডি আপনারা পড়ে ফেলেছেন, তাহলে জানাবেন যে আমার সঙ্গে আপনার ধারণা মিলল কিনা। আমার মনে হয় এটা একটা ফুল ফ্লেজেড উপন্যাস হিসেবে প্রকাশিত হওয়া উচিত। আরেকটু বেশি এখানে যদি আরো শব্দ অ্যাড করা হয়, তাহলে উপন্যাসটি আরো ধারালো হবে, এটা আমার বিশ্বাস। উপন্যাসিকা যেগুলো আছে, মুহাফিজ অমিত ঘোষের লেখা, চমৎকার একটি ঐতিহাসিক উপন্যাসিকা।
প্রসঙ্গত বলে রাখি যে চর্যায় কিন্তু ঐতিহাসিক এবং রহস্য গল্প উপন্যাসের উপরেই জোরটা বেশি দেওয়া হয়েছে, এবং আই এম নট কমপ্লেনিং, কারণ দুটোই আমার অত্যন্ত প্রিয় জনরার মধ্যে একটা। এর বাইরেও নানা রকমের গল্প উপন্যাস এতে রয়েছে ক্রমশ প্রকাশ্য। মুহাফিজ, যেটা বললাম, খুব ভালো একটি উপন্যাসিকা। আবার বলবো যে এখানেও একটি ততটা না জানা ঘটনাকে উম, তুলে ধরা হয়েছে। অমিত ঘোষের লেখাও এর আগে পড়েছি বলে মনে করতে পারছি না। আহ, খুবই শক্তিশালী একটি কলম আমি বলবো, খুব ভালো লিখেছেন উনি। আগামী দিনে প্রত্যাশা রইল যে আরো 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 ভালো উনি লিখবেন, এবং ওনার লেখা পড়ার জন্য আমি মুখিয়ে রইলাম। নীলকণ্ঠ দরবারে রহস্য, সৌমিক পাহাড়ির লেখা। এই উপন্যাসিকাটিও আমার বেশ ভালো লেগেছে। বেশ অন্য রকমের একটি রহস্য উপন্যাস আহ, লিখেছেন, এবং কিশোর রহস্য বলা যেতে পারে কোনো কোনো অ্যাঙ্গেল দিয়ে। প্রাপ্তবয়স্করাও পড়ে কিন্তু সমান মজা পাবেন। সৌমিক পাহাড়িরও আগে আমি লেখা পড়িনি, কিন্তু ইদানিং একটা দুটো জায়গায় ওনার লেখা পড়ার সৌভাগ্য হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং উনিও খুব শক্তিশালী একজন লেখক হিসেবে আগামী দিনে আসতে চলেছে, এই বিশ্বাস আমার আছে আর কি। মানে আগামী দিনের লেখক হিসেবে ওনার নাম আহ, বেশ এগিয়েই থাকবে বলে আমার মনে হয়েছে ওনার লেখা দেখে। মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে উনি খুব কম ফিকশন লিখেছেন, সেটা কোনোভাবেই কিন্তু মনে হচ্ছে না। আহ, কাজেই আরেকটা ভালো লেখা চর্যায় আমি বলবো। ইনফ্যাক্ট এটাও বলে রাখি এখানে যে এই যে উপন্যাসিক আমি সেরা বলছি, অন্যগুলোকে সেরা বলছি না, তার মানে এটা নয় যে সেগুলো খারাপ বা সেগুলো কম ভালো। আহ, একটাই কথা বলবো যে সেগুলো হয়তো 19-20-এর একটা পার্থক্য রয়েছে, সেটা আমি সব ভিডিওতেই বলেছি, এখানেও বলছি। সব মিলে আমি চর্যা নিয়ে যথেষ্ট ইমপ্রেসড, সেটা আমি বলবো। এরপরে যে উপন্যাসিকাটার কথা বলবো সেটা আমার মতে চর্যার উপন্যাসিকাদের মধ্যে শ্রেষ্ঠ। সেটা হচ্ছে মার্ডার অ্যাট হোটেল রিগেল। এটা দীপ চক্রবাবু লিখেছেন। দীপ চক্রবাবু আপনারা সকলেই জানেন এখন যে উনি ক্রাইম, ট্রু ক্রাইম বা ক্রিমিনাল প্রসিডিওরের উপর, পুলিশ প্রসিডিওরের উপর লেখেন। ও নিজেও একজন পুলিশ অফিসার, উনিও সার্ভিসে রয়েছেন। তো এখানে আরেকটি চরিত্র এসছে, এই চরিত্রটিও আস্তে আস্তে কিন্তু খুব জনপ্রিয়তা পাচ্ছে। অভিরাজ সেন, যিনি একজন দাপুটে অফিসার হোমিসাইড বিভাগের। আহ, খুবই চিত্তাকর্ষক একটি চরিত্র আমি বলবো। এখানে উনি একটি ক্রাইম সলভ করতে এসছেন, বা একটি হত্যাকাণ্ড সমাধান করতে এসছেন। আহ, বন্ধ ঘরের মধ্যে একটি মৃতদেহ রয়েছে। ব্যাঙ্গালোর নিবাসী একজন ভদ্রলোক, তার নাম সুরেশ। তিনি রহস্যজনকভাবে খুন হয়েছেন, এবং কে খুন করেছে, তাকে কিভাবে তিনি খুন হলেন, সেটা নিয়েই কাহিনী এগিয়েছে। এবং শুনতে যতটা মানে খুব রান অফ দ্য মিল মনে হচ্ছে, বা শুনতে যতটা খুব সাধারণ একটি গোয়েন্দা গল্প মনে হচ্ছে, একেবারেই সেটা নয়। প্রথম কথা হচ্ছে যে দীপ চক্রবাবুর প্রতিটি লেখাতেই আমি যেটা খুঁজে পাই এবং যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে আহ, আমরা শুধু ক্রাইমের প্রসিডিওর সম্পর্কে যে জানতে পারি তা নয়, বা ফরেন্সিক কিছু টার্ম সম্পর্কে জানতে পারি তা নয়। আহ, পুলিশের ভেতরে আভ্যন্তরীণ কিছু বাধ্যবাধকতা থাকে। মিডিয়ার সঙ্গে হ্যান্ডলিং একটা ব্যাপার এখন চলে এসেছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে, কখনো সোচ্চার ভাবে, কখনো অনুচ্চারিত ভাবে উপন্যাসে থাকে, এবং সেটা উপন্যাসকে একটা আলাদা মাত্রা এনে দেয়। এর সঙ্গে আমি অবশ্যই যোগ করবো যে লেখকের ভাষা। লেখক যেহেতু কাব্যচর্চাও করেন বলে আমি জানি, কবিতাও লেখেন, তাই ওনার একটা একটা ওনার লেখার মধ্যে একটা ছন্দ রয়েছে, একটা নির্দিষ্ট ছন্দ রয়েছে, আমি হয়তো বলে বোঝাতে পারবো না। যারা পড়েছেন তারা আমার সঙ্গে আই এম শিওর একমত হবেন। মানে একটা ছন্দে গল্পটা এগিয়ে চলে, গল্পের নির্দিষ্ট গতি ছন্দ রয়েছে, সেই ছন্দ পতনটা কোথাও হয় না। এটা কিন্তু একজন ভালো কবি যিনি, তিনি এটা করতে পারেন আমার মতে। এছাড়া ভাষার ব্যবহার, অবভিয়াসলি উনি একজন কবি, তাই ভাষার ব্যবহার খুব সুন্দর রয়েছে। সেটা সচরাচর কিন্তু এই ধরনের উপন্যাসে থাকে না। দেখবেন এই ধরনের উপন্যাস কখনো কখনো একটু কেঠো মনে হয়, একটু ড্রাই মনে হয়, কিন্তু এই উপন্যাসটা আদৌ সেরকম নয়। এখানে একটা পারিবারিক মতান্তরের একটা আভাস রয়েছে। মানে যিনি প্রোটাগনিস্ট অভিরাজ সেন, তার বাড়িতে কিছু একটু ঝামেলা চলছে আর কি, ওনার ডিউটি আওয়ার্স নিয়ে বলুন, বা কাজের ধরন ধারণ নিয়ে বলুন।
সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং খুব বাস্তবভাবে দেখানো হয়েছে। তো সব মিলিয়ে একটা দুর্দান্ত উপন্যাসিকা এই মার্ডার অ্যাট হোটেল রিগেল এর হেডপিসটাও বেশ সুন্দর। হেডপিসটা আমি এখানে কোথাও দিয়ে দেবো, এখানেও দেখিয়ে দিচ্ছি। এই হেডপিস আমার জমজমাট লেগেছে। যদি চর্যা কিনে থাকেন অবশ্যই মেগিটা পয়েন্ট যেটা আপনারা পড়বেন। যেহেতু অনেকগুলো বড় গল্প রয়েছে, তাই আমার ব্যক্তিগতভাবে বলবো যে আমি এখানে ৩টি বড় গল্প বেছেছি। প্রথম গল্পটি হচ্ছে এ বাড়ি থেকে ও বাড়ি। এই বড় গল্পটির ব্যাপারে আমি ডিটেইলে লিখেছিলাম আমার একটি ফেসবুক পোস্টে। আপনারা চাইলে দেখতে পারেন আমার ফেসবুক পেজে, যেটা আমার নামেই রয়েছে, আয়ুষ্মান মিত্র নামেই রয়েছে। হ্যাশট্যাগ দিলে পেয়ে যাবেন হয়তো। এই গল্পটি আমি প্রথম পড়েছিলাম চর্যাতে এবং মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করুন, এটা একটা হরর গল্প বলতে পারেন, অলৌকিক গল্প। যে ধরনের গল্প সাধারণত তন্দ্রা বন্দ্যোপাধ্যায় লিখে থাকেন। যারা ওনার লেখা পড়েছেন বুঝতে পারবেন আমি কি বলছি। মানে খুব মানে বীভৎস রস থাকে না, কিন্তু একটা ভয়াল রস থাকে। একটা গা শিরশির করা ভয়, একটা আতঙ্কের পরিবেশ, একটা অ্যাটমসফেরিক হরর যেটাকে বলে, যেটা কিন্তু কোথাও মেইনস্ট্রিম সাহিত্য থেকে একটু হলেও হারিয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু লেখিকা তার প্রত্যেকটি গল্পে খুব সুন্দর ব্যবহার করেন এই প্লট ডিভাইসটাকে, এবং এখানেও তার অন্যথা হয়নি। খুব ভালো একটি গল্প। প্লটে যে ছোট ছোট টাচ আছে খুব সুন্দর। গল্পটি একটি মফস্বল শহরে সেট করা হয়েছে। কিছু মানে বলতে পারেন ২-৩ দশক আগের একটা পরিবেশ দেখানো হয়েছে। মফস্বল শহরের পরিবেশগুলো তখন কেমন ছিল, এবং তার সঙ্গে এক পারিবারিক মতান্তর, পারিবারিক কলহ, জয়েন্ট ফ্যামিলিতে যেটা হয় সম্পত্তি নিয়ে, এবং সেটা কিভাবে কিশোরী বালিকা তাদেরকে, বা কিশোর বালক তাদের কথাও বলতে পারি, তাদেরকে কিভাবে এফেক্ট করে, তাদের উপরে কিরকম প্রভাব ফেলে, সেটাও খুব সুন্দরভাবে গল্পটিতে দেখানো হয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে। সচরাচর ভয়াল রসের গল্পে এই জিনিসগুলোকে একটু হলেও ইগনোর করা হয়, কিন্তু এখানে সেটা করা হয়নি। এই ব্যালেন্সটা লেখিকা কিন্তু চমৎকারভাবে রেখেছেন। আম রহস্য তো রয়েইছে, একটা গা শিরশিরে ভাব রয়েছে। আমি রাত্রিবেলা এটা পড়েছিলাম, পড়ার পরে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। আমার জানলার পাশ দিয়েও আরেকটা বাড়ি দেখা যায়। আমার যদিও আমাদের অ্যাপার্টমেন্ট, সেটা দেখা যাবেই। কিন্তু আমার হঠাৎ করেই এই বাড়িটাকে রহস্যময় মনে হতে শুরু করেছিল এই বয়সে। তাহলে ভেবে দেখুন এই গল্পটির অভিঘাত ঠিক কতটা হতে পারে। এরপরে যে গল্পটির কথা বলবো, যেটা আমার দুর্দান্ত লেগেছে, সেটা হচ্ছে অতনু বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণচক্র। আমি একটি পশ্চিমবঙ্গের বাইরে একটি রেসিডেন্সিয়াল কলোনিতে বড় হয়েছি। আমি ভুটানে বড় হয়েছি, আমি আসামের গুয়াহাটিতে বড় হয়েছি, এবং রেসিডেন্সিয়াল কলোনি বলুন বা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল যে কলোনিগুলো থাকে, যে সেট আপগুলো থাকে, তার একটা আলাদাই পরিবেশ হয়। সেখানে একটা মাল্টিকালচারাল পরিবেশ থাকে, এবং সেখানেও কিন্তু এক ধরনের দাদাগিরি চলে কিছু মানুষের। তারা অবস্থার গতিকে মানে একটা ডমিনেটিং ফ্যাক্টর হয়ে দাঁড়ান সেখানে তো ব্যাপারটিকে। এই দুটি জিনিসকে লেখক খুব সুন্দরভাবে মিলিয়েছেন এবং একটি বড় গল্পের আকারে আমাদের উপহার দিয়েছেন। গল্পটি একটা সমাজ ব্যবস্থার কথা বলে, সমাজের ভেতর নানা রকম নোংরামির কথাও বলে, আবার একটা কোথাও না কোথাও একটা অ্যাকশন থ্রিলারের আভাসও দেয়। দুর্দান্ত লেগেছে আমার এই বড় গল্পটি। শোনো কোনো একদিন, সোমনাথ সেনগুপ্তর লেখা। বৈশালী যোশীর বেশ কিছু গল্প উপন্যাস সেখানে প্রকাশিত হয়েছে নানা রকম, নানা পত্র পত্রিকায়। একটা নিয়ে আগেই আলোচনা করেছি, এটি দ্বিতীয়টি। এটিও আমার সেরা বড় গল্প মনে হয়েছে। বৈশালী যোশী যেটা স্পেশালিটি বা যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে যে উনি অতীতের, সোমনাথ সেনগুপ্ত অতীতের কোনো একটা ঘটনা যেটা একসময় হেডলাইন গ্র্যাব করতো, যেটা একসময় মিডিয়াতে চাঞ্চল্য ফেলেছিল কিছুদিনের জন্য হলেও, বা দীর্ঘ সময়ের জন্যও হতে পারে সেটা, সেটিকে নিয়ে আসা, বা সেখানে বৈশালী যোশীর চরিত্রটিকে নিয়ে একটি কিছুটা ফিকশন, কিছুটা সেমি ফিকশন বলতে পারেন আর কি, সেরকম একটি কাহিনীর বিন্যাস ঘটানো। এবং সেখানে তিনি ১০০% সফল হয়েছিলেন। আগের নবপত্রিকার উপন্যাসেও এখানেও তিনি সফল হয়েছেন। যদিও এর পটভূমিকাটি আমার অজানাই ছিল, কারণ এটা হয়তো অনেক বছর আগেকার একটি ঘটনা, এবং সে সময় আমি খুব ছোট ছিলাম, এত বুঝতাম না। তো এখানে একটি
হত্যাকাণ্ড, দুটি টেক্সটাইল কোম্পানির মধ্যে রাইভালরি, আমি নাম বলছি না, এবং তার মধ্যে বৈশালী যোশী কিভাবে জড়িয়ে গেছিলেন, এই নিয়ে মূলত আহ, গল্পটি। এটা নিয়ে আমার ছোট্ট অভিযোগ আছে যে এটা হয়তো একটা ফুল ফ্লেজের উপন্যাস হতে পারতো, হয়নি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাও আমি বলবো যে এটি দুর্দান্ত দুর্দান্ত একটি বড় গল্প। ভীষণ পেস আছে গল্পটির মধ্যে, গল্পটি তথ্যনিষ্ঠ যতটা পারে তথ্যনিষ্ঠ আছে। এবং এবং তখন তো এত মিডিয়া ছিল না, তখন প্রিন্ট মিডিয়াটাই মুখ্য মিডিয়া ছিল, এবং প্রিন্ট মিডিয়ায় নির্ভীক মিডিয়া হতে পারতো, কারণ সেই সময় দূরদর্শনের যুগ। দূরদর্শন আপনারা জানেন, যখন যে সরকার থাকতো তার হয়ে কথা তাকে বলতে হতো, কারণ সেটা সরকারি চ্যানেল ছিল। সে এখানে ওই মানে প্রিন্ট মিডিয়ার যে ভূমিকাটা সেই সময়, সেটাকে দুর্দান্তভাবে লেখক তুলে ধরেছেন। আমার এটা দারুণ লেগেছে ব্যাপারটা। এটাই এই বড় গল্পটির আকর্ষণ শতগুণে বাড়িয়ে তুলেছে। একটি অবশ্য পাঠ্য বড় গল্প, মিস করবেন না। এছাড়া বাকি যেগুলো আছে, অঙ্গিরা দত্ত দণ্ডপাট নিজে লিখেছেন সুর, হিমন্ত দত্ত দুইয়ে শয়তানো চমৎকার একটি বড় গল্প, খোলস, সেগুলো প্রত্যেকটি খুব ভালো। আরেকটি গল্প আমি বলবো, আরেকটি গল্প নিয়ে এখানে আলোচনা করতে চাইবো, সেটা হচ্ছে অনাহুত, অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা। অভিষেক চট্টোপাধ্যায়ের ম্যাও নিয়ে তো আপনারা সকলেই জানেন, আমি রিভিউও করেছিলাম এবং প্রচন্ড বিখ্যাত হয়েছে উপন্যাসটা। তার আগেও 13 নম্বর সেটা একটা হরর গল্প ছিল, এটিও মূলত একটি হরর গল্প, কিন্তু সুপার ন্যাচারাল টাচের সঙ্গে সঙ্গে সমাজের একটা স্তরকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আহ, লেখক। যে স্তরটাকে, যে সমাজের যেসব মানুষকে আমরা হয়তো দেখি কিন্তু ইগনোর করি, আহ, তাদেরকে নিয়ে, মানে তার সামাজিক অবস্থা কেমন, তার বাড়িতে পরিবেশটাই বা কেমন থাকে, এবং তার সঙ্গে কোনো সুপারন্যাচারাল ঘটনা যদি বাড়ির মধ্যেই ঘটে তাহলে কি অবস্থা হয়, তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ খুব সুন্দরভাবে ছোট পরিসরে, স্বল্প পরিসরে লেখক তুলে ধরেছেন। এটা তার কৃতিত্ব, এবং শুরু থেকে শেষ অবধি আপনি গল্পটি থেকে চোখ সরাতে পারবেন না। দুর্দান্ত একটি বড় গল্প এটি, অবশ্য পাঠ্য, মিস করবেন না। চর্যাপদাবার্ষিকীতে এই গল্পগুলোকে আমার শ্রেষ্ঠ বড় গল্প মনে হয়েছে। বাকি বড় গল্পগুলোও কিন্তু ভালো, আপনার চোখ বোলাতেই পারেন, আপনাদের ভালো লাগবে। এ ব্যাপারে আমি প্রায় 100% নিশ্চিত। কাজে চর্যার মানে কি বলবো, পাঠের যোগ্য গল্প উপন্যাসের সংখ্যা কিন্তু প্রায় 100%। তো আমার খুবই মানে খুবই মুশকিল হয়েছে, মানে বলতে পারেন ফেঁসে গেছি আমি, যে শ্রেষ্ঠ গল্প উপন্যাস বলবো কোনটা বলবো। বুঝতেই পারছেন কতটা শ্রমসাধ্য ছিল আর কতটা ডিফিকাল্ট ছিল আমার জন্য এটা করা। তার জন্য কিছুটা সময় কিন্তু আমার লেগেছে। সম্পাদিকাকে অজস্র ধন্যবাদ এরকম একটি পূজাবার্ষিকী আমাদের দেওয়ার জন্য। ছোট গল্প 5টা আছে, তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে সিদ্ধার্থ দাশগুপ্তর লেখা প্রেম। এটিও একটি বলতে পারেন একটি ঐতিহাসিক গল্প। ঐতিহাসিক গল্প হলেও এর মধ্যে আহ, ঐতিহাসিক গল্প এবং তার সঙ্গে প্রেমও এসেছে। তো ঐতিহাসিক প্রেমের উপন্যাস বলা যায় একদিক দিয়ে। দারুণ লেখনী। ওনার লেখা আমি আগে পড়েছি বলে মনে করতে পারছি না, কাজে এই জন্য চর্যার প্রশংসা প্রাপ্য। অনেক তুলনামূলকভাবে নবীন লেখকদের এই পত্রিকাটি কিন্তু আমাদের সামনে নিয়ে এলো, এটা একটা খুব বড় দিক। আহ, আমি বলবো ভবিষ্যতে হয়তো অনেক পত্রপত্রিকায় এদের লেখা আপনারা দেখতে পাবেন। সিদ্ধার্থ দাশগুপ্তর লেখা তো ডেফিনেটলি দেখতে পাবেন, কারণ উনি এত সুন্দর সুললিত সহজ ভাষায় একটি ঐতিহাসিক গল্প লিখেছেন। আর এর পরিণতি বলুন, এর শুরু বলুন, আরম্ভ বলুন, দুটোই এত সুন্দর না, মানে আপনাকে মানে আবেগতাড়িত করে দেবে, আপনার চোখে একটুর জন্য হলেও 2 ফোঁটা জল এনে দেবে। আমার দারুণ 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 লেগেছে এই গল্পটি। আমার যদি এখন সব পূজাবার্ষিকী মিলিয়েও শ্রেষ্ঠ গল্পের লিস্ট করতে হয়, তাহলে কিন্তু এই গল্পটি থাকবে তাতে। ওভারঅল দুর্দান্ত একটি পূজাবার্ষিকী, মিস করবেন না কিন্তু, এটা আমার একান্ত অনুরোধ। যদি আপনার না কিনে থাকেন, এখনো হয়তো পাওয়া যাচ্ছে, আহ, যেখান থেকে হোক জোগাড় করুন। এবং যদি কিনে থাকেন, পড়ে না থাকেন, বলবো কি করছেন, পড়েই ফেলুন। আমি ডুয়ার্সে গিয়েছিলাম 6-7 দিনের জন্য। সেটাও এই ভিডিওটা দেরি করে দেওয়ার একটি কারণ। আনওয়াইন্ড করতে গিয়েছিলাম, নিজেকে আবিষ্কার করতে গিয়েছিলাম বলতে পারেন, একটা ছুটি কাটাতেও গিয়েছিলাম।
তো সেখানে ঘোরার পাশাপাশি ফটো তোলার পাশাপাশি আহ, শেষ করে ফেললাম এই পূজাবার্ষিকীটি। পূজাবার্ষিকী হচ্ছে পূজাবার্ষিকী অন্তরীপ। অন্তরীপ গত বছর একটি দুর্দান্ত পূজাবার্ষিকী করেছিল, আমার খুব ভালো লেগেছিল ব্যক্তিগতভাবে। এবছরও কি করতে পারলো, এবছরও কি এক্সপেকটেশনে দাঁড়াতে পারলো, বলবো। এখানে উপন্যাস, গল্প, আহ, প্রথম কথা হচ্ছে যে পূজাবার্ষিকীটি বহরে অনেকটাই বড়, 500 পাতার ওপরে রয়েছে। বেশ কিছু উপন্যাস রয়েছে, বড় গল্প রয়েছে, ছোট গল্প রয়েছে, এবং রয়েছে খুব ভালো কিছু প্রবন্ধ। তো প্রথমে প্রবন্ধ বা ভ্রমণগুলোতে আসি আগে। যেহেতু নর্মালি আমি এগুলো নিয়ে ডিসকাস করি না, কিন্তু এই প্রবন্ধ আর ভ্রমণ কাহিনীতে এতটাই আমার মানে চিত্ত হরণ করেছে বলতে পারেন, যে এগুলো নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন মনে করছি। মৃণাল সেনের সিনেমা একটি ব্যক্তিগত মূল্যায়ন, দীপঙ্কর মুখোপাধ্যায় লিখেছেন। এছাড়া ম্যাকলাস্কিগঞ্জ, ভারতের বুকে মিনি ইংল্যান্ড নিয়ে লিখেছেন মঞ্জিলা চক্রবর্তী। ম্যাকলাস্কিগঞ্জ সম্পর্কে আমি অল্প বিস্তর জানি। আমার এক ঘনিষ্ঠ বান্ধবী, ছোটবেলার বন্ধুই বলতে পারেন, মানে কলেজ লাইফের বন্ধু আর কি। সে ওখান থেকে বিলং করতো, সে দিল্লিতে পড়তে এসেছিল, এবং তার মার কাছে যখন মার সঙ্গে পরিচয় হয়, আন্টির কাছে অনেক কিছু শুনেছিলাম ম্যাকলাস্কিগঞ্জের বিষয়ে। এই ভ্রমণ কাহিনীতে পড়ে সেই স্মৃতিটা আমার আবার ফিরে এলো। খুব সুন্দর একটি জায়গা, এবং কেন এটিকে মিনি ইংল্যান্ড বলা হয় এখানে খুব সুন্দরভাবে লেখিকা সেটা বুঝিয়েছেন। পড়ে খুব ভালো লাগবে, বিশেষ করে আমার মতো যারা ঘুরতে ভালোবাসেন তাদের তো খুবই খুবই ভালো লাগবে। এবার মৃণাল সেনের প্রবন্ধটার কথা বলি। দীপঙ্কর মুখোপাধ্যায় এটি লিখেছেন, এবং মৃণাল সেনের প্রায় সবকটি সিনেমারই মূল্যায়ন করার চেষ্টা করছেন স্বল্প পরিসর, সেটা আমার খুব ভালো লেগেছে। আর যেহেতু পদাতিক সিনেমাটি আমি দেখে মৃণাল সেনের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি, আমার আরো কিছু জানার একটি উৎসুক ছিল বলতে পারেন। সেটা কিন্তু এই লেখাটি সুদে আসলে মিটিয়েছে। আমার কিছু জিনিস জানা ছিল সিনেমাটা থ্রু দিয়ে, কিছু জিনিস বই পড়ে, আগের বই পড়ে জানা ছিল, কিন্তু এখানে আরো অনেক কিছু জানতে পারলাম। বিশেষ করে মৃণাল সেনের সহধর্মিণী এক ধরনের সহকর্মীই ছিলেন তার, সেটাও জানতে পারলাম। খুব ভালো লেগেছে আমার। প্রবন্ধটি একটা এক্সেলেন্ট প্রবন্ধ, এরকমই প্রবন্ধ লেখা উচিত, মানে একদমই রসকসহীন নয়। যাদের সিনেমার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট আছে, এবং যারা ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়ের সিনেমা দেখেন এবং অ্যাপ্রিসিয়েট করেন, তাদের খুবই ভালো লাগবে এই প্রবন্ধটি। অন্তর্পের প্রচ্ছদের কথা একটু বলি। দুর্দান্ত প্রচ্ছদ, সৌরভ শীর আঁকা, রুদ্রমূর্তিতে মা। যারা মাকে রুদ্রমূর্তিতে দেখতে পছন্দ করেন তাদের জন্য এই প্রচ্ছদটি কিন্তু সোনার খনি। মানে অসাধারণ একটি প্রচ্ছদ। আমি তো ভাবছি এটাকে একটা প্রিন্ট আউট করে, স্ক্যান করে প্রিন্ট আউট করে আমি টাঙিয়ে রাখবো, এত সুন্দর লেগেছে আমার প্রচ্ছদটা। এবার দেখা যাক উপন্যাস, কোন কোন উপন্যাস ভালো লাগলো আমার এখানে, শ্রেষ্ঠ উপন্যাস কোনগুলো তা নিয়ে। তার আগে বলি এখানে মোট 8টি উপন্যাস রয়েছে, এটা আগে বলে নিই। 8টি উপন্যাসের মধ্যে কোন উপন্যাসগুলি আমার শ্রেষ্ঠ উপন্যাস মনে হয়েছে সেটা নিয়ে বলবো। আমার এখানে মোট 3টি উপন্যাস মনে হয়েছে শ্রেষ্ঠ উপন্যাস। তার আগে বাকি উপন্যাসগুলো সম্পর্কে একটু বলে নিই। সম্ভব আমি বিষয়ে আসবো। সম্ভব আমি রিজু গাঙ্গুলির লেখা একটি উপন্যাস। রিজু গাঙ্গুলি বা রিজুদাকে আমি অনেকদিন ধরেই চিনি ব্যক্তিগতভাবে, এবং ওনার সমালোচনার আমি খুব বড় ভক্ত। উনি আমারও ভিডিও নিয়ে আলোচনা করেছেন, এবং মানে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আলোচনা করেছেন, এবং ওনার বেশ কিছু জিনিস আমি আমার কথাবার্তায় কর্পোরেট করার চেষ্টা করেছি। জানি না কতটা সফল হয়েছি, যাই হোক। আম, যেটা আমার এই উপন্যাসে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এর কনসেপ্ট। অসাধারণ কনসেপ্ট, মানে পুরাণ বলতে পারেন, পৌরাণিক গাথা বলতে পারেন। সেই পৌরাণিক গাথার সঙ্গে কল্পবিজ্ঞানকে যেভাবে লেখক মিলিয়েছেন, সেটা মানে সেটা যেন কোনো প্রশংসাই আর কি যথেষ্ট নয়। একটা দারুণ ব্যাপার আর কি। আহ, কোথাও কোথাও উপন্যাসটা আমার একটু কমপ্লিকেটেড হয়ে গেছে বলে মনে হয়েছে, সেজন্য আমার প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও আমি এটিকে শ্রেষ্ঠ উপন্যাস বলতে পারলাম না। আহ, কিন্তু ডেফিনেটলি খুব ভালো একটি উপন্যাস, আপনারা পড়তে পারেন। এবার আসছি আত্মদ্বীপের প্রসঙ্গে। আত্মদ্বীপ প্রতিভা সরকারের লেখা একটি উপন্যাস, একটি আত্মকথনও বলা যেতে পারে, মানে হিউয়েন সাং এর একটি আত্মকথন বলা যেতে পারে। হিউয়েন সাং আপনারা সবাই জানেন,
চৈনিক পরিব্রাজক ছিলেন। ওনার সমতট থেকে এই উপন্যাসের যাত্রা শুরু হচ্ছে এবং তার বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে এটি উপন্যাসটি আবর্তিত হয়েছে। প্রতিভা সরকারের লেখা আমি আগে পড়িনি। আমার ফেলো ইউটিউবার বন্ধু রক্তিম সরকার, রক্তিমদা, উনি আমাকে জানালেন যে উনি পড়েছেন এবং উনার লেখা খুবই ভালো হয় এবং আমি নির্দ্বিধায় পড়তে পারি। তো পড়ে আমার সত্যিই মনে হলো যে উনি অত্যন্ত প্রতিভাময়ী একজন লেখিকা এবং ওনার আরও লেখা পড়ার জন্য আমি মুখিয়ে থাকবো। ডেফিনিটলি আরেকটি নতুন নাম আহ, উদীয়মান লেখক বা লেখিকার লিস্টে সংযোজিত হলো আমার কাছে, কারণ আমি যেহেতু ওনার আগে লেখা পড়িনি। আহ, তো মানে অসাধারণ লিখেছেন উপন্যাসটি। উপন্যাসটির চলন বলুন, গতি বলুন, খুবই সুন্দর। ঐতিহাসিক উপন্যাস হিসেবে উপন্যাসটি আমার মনে দাগ কেটে গেল। মৈত্রী রায় মৌলিকের মতন ওনারও একটি আহ, মানে স্বতন্ত্র লেখনী রয়েছে, যেটা আমাকে খুব বেশি অ্যাপিল করেছে। ছুনাই নদীর ম্যানেজার, রূপম চট্টোপাধ্যায়ের লেখা। আহ, এটি কিছুটা বলতে পারেন, আমি স্মরণজিৎ চক্রবর্তী বলুন বা এর আগে রণদীপ নন্দীর একটি উপন্যাস, যেটা নিয়ে আমি বলেছিলাম গত বছর, আমার রেকমেন্ডেশন লিস্টেও ছিল, কুয়াশা ঘেরা কাউন ঝোরা। এছাড়া বোরিংপুর বাইফোকালস, কৌশিক সামন্তর লেখা। সেই লেখাগুলো ধাঁচের লেখা এটা, যদিও আমি বলছি না যে সেই লেখাগুলোর সঙ্গে কোনো মিল আছে, কিন্তু ধাঁচটা অনেকটা একরকম। কিছুটা সুনীল গঙ্গোপাধ্যায়ের যে রোমান্টিক উপন্যাসগুলো হতো বা সরঞ্জিৎ চক্রবর্তীর প্রথম দিকের যে রোমান্টিক উপন্যাসগুলো হতো, সেগুলোর সঙ্গেও কিছুটা মিল মানে পাওয়া যায় লেখনির দিক দিয়ে। তো বেশ ভালো একটি উপন্যাস। তো উপন্যাস শুরু হয়েছিল দুর্দান্তভাবে এবং আমি বেশ উপন্যাসটি পড়তে পড়তে আহ, চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলাম, কিন্তু উপসংহারটা আমার খুব বিষমখাওয়া মনে হলো। মানে উপসংহারটা আমার ঠিক পছন্দ হয়নি, মানে সত্যি কথা বলতে কি। যদি ক্লাইম্যাক্সটা আরেকটু অন্যভাবে লিখতে পারতেন, ওপেন এন্ডেড রাখাই যায়, কিন্তু ক্লাইম্যাক্সটা যদি আরেকটু অন্যভাবে লেখক লিখতে পারতেন, তাহলে এই উপন্যাসটিকে আমি শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে জায়গা নিশ্চয়ই দিতাম। আর এর আরেকটি বড় প্রাপ্তি এই উপন্যাসের হচ্ছে মন কাড়া সব ইলাস্ট্রেশন রয়েছে। ইলাস্ট্রেশনগুলো আমার বিশেষ করে এই উপন্যাসের খুব ভালো লেগেছে। রাজা ভট্টাচার্য লেখা মাতা ও মারুতি। রাজা ভট্টাচার্য রামায়ণের বিভিন্ন দিক নিয়ে যে উপন্যাসগুলো লেখেন বা গল্পগুলো লেখেন, আমার খুব পছন্দের সেগুলো। আমি খুব ভালোবাসি সেগুলো পড়তে। এটিও আমার পড়ে খুব ভালো লেগেছে। সীতা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি বা সীতা চরিত্রটির অ্যানালিসিস খুব সুন্দরভাবে করা হয়েছে। আমার এখানে যেটা মনে হচ্ছে যে সীতাকে যেভাবে এক্সপ্লোর করেছে, যতটা অ্যানালিসিস সুন্দরভাবে করা হয়েছে, হনুমানকে বেশি পরিসর দেওয়া হলেও ডেপথটা সেটাতে একটু কম ছিল। তবে ডেফিনেটলি রাজা ভট্টাচার্যর লেখা পৌরাণিক উপন্যাস চোখ বুজে পড়তে পারেন, চোখ বুজে কি করে পড়বেন, সরি, মানে ভরসা করতে পারেন চোখ বন্ধ করে, এটুকু বলতে পারি। খুবই ভালো একটি উপন্যাস। এবার আসছি যে উপন্যাসটা আমাকে ধন্দে ফেলেছে, যেটাকে শ্রেষ্ঠ উপন্যাসে রাখতে পারবো না রাখতে পারবো না, মানে তারপরে খুব নির্মম হয়ে আমাকে সেটাকে শ্রেষ্ঠ উপন্যাসের তালিকা থেকে বাদ দিতে হলো। সেটা হচ্ছে অর্ক পৈতণ্ডীর লেখা আধার মারিচ। আহ, অর্ক পৈতণ্ডী মানে সেই করাল সমন থেকে লেখা শুরু করেছেন। উনি মূলত অঙ্কন শিল্পী ছিলেন এবং মায়া কাননের সম্পাদক হিসেবেই আমরা জানতাম তাকে। যখন তিনি লেখা শুরু করলেন, একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। এটাও ছক্কা হয়েছে, তবে আমি একজন ফুড ব্লগারের ইয়েতে দেখছিলাম যে দু রকমের ছক্কা হয়। একটা স্টেডিয়ামের বাইরে ছক্কা হয় আর একটা মাঠের মধ্যে ছক্কা হয়। এটা স্টেডিয়ামের বাইরে ছক্কা হতে পারে, মাঠের মধ্যে ছক্কাটা গিয়ে পড়েছে। কারণটা হচ্ছে যে এটা এর প্লটের বিস্তৃতি দারুণ এবং একটি খুব চ্যালেঞ্জিং বিষয় নিয়ে লেখা। এটি একাত্তরের সেই মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতা বা 60-এর দশকের থেকে 71-এর দশকে যে বাংলা, পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব পাকিস্তানে সামগ্রিক সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেগুলোর উপর বেস করে লেখা। একজন মাস্টার মশাই এবং তার সঙ্গে একটি ছাত্রের পরিচয় হচ্ছে, তার সঙ্গে তার একটি বন্ড গড়ে উঠছে এবং পেছনে রয়েছে সেই দাঙ্গা পরিবেশ, অশান্ত পরিবেশ এবং একটি খুব মিষ্টি চরিত্র রয়েছে এখানে রুমি বলে, এবং তার সঙ্গে একটি
কোথাও না কোথাও বলতে পারি যে একটি ম্যাজিক রিয়েলিজম এর টাচও রয়েছে কোথাও না কোথাও। সব মিলিয়ে একটু মন কেমন করা উপন্যাস, কিছুটা সামাজিক, কিছুটা রাজনৈতিক উপন্যাস। আ দুর্দান্ত লেগেছে আমার। কিন্তু আমার মনে হচ্ছে যে লেখক হয়তো কোথাও গিয়ে একটু কনফিউজ ছিলেন যে এটিকে কোন গোত্রে ফেলবেন। সেই ব্যাপারে যদি লেখকের ফোকাসটা একটু ক্লিয়ার হতো, তাহলে এটি একটি অসাধারণ মানে দলিল হতে পারতো আরকি। মানে ৭১ এ মুক্তিযুদ্ধের উপর লেখা উপন্যাসের মধ্যে মানে আ খুব উপরের দিকেই একে রাখা যেতে পারত। তবে ডেফিনিটলি ওয়ার্থ রিডিং, দুর্দান্ত একটি উপন্যাস। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে পড়ে। নির্দ্বিধায় পড়তে পারেন। এবার আসছি ৩ টি শ্রেষ্ঠ উপন্যাস নিয়ে। ৩ জনই আমার কাছে টপার। ১ম টি হচ্ছে 'শহরে বৃষ্টি'। লেখক হচ্ছেন অর্পণ গুপ্ত। এই অর্পণ গুপ্তর লেখা কোথাও পড়েছি বলে মনে করতে পারছি না। আ উনার লেখা অসাধারণ লেগেছে আমার। উনার লেখাকে আমার মনে হয়েছে যে কিছুটা মতি নন্দীর মতন লাগছে, আবার কিছুটা স্মরণজিৎ চক্রবর্তীর মতন লাগছে। আবার কোথাও গিয়ে যেন সব্যসাচী সরকারের লেখার মতো লাগছে, যেগুলো ১৯-২০ তে উনি লিখতেন। কিন্তু তাও আমি বলব এগুলোর থেকে একেবারেই স্বতন্ত্র এই উপন্যাসটি। আ উপন্যাসটি দুজন জীবন থেকে প্রায় হেরে যাওয়া মানুষের কথা বলে। একজন ফুটবলের মাঠে, আরেকজন জীবনের ময়দানে। আম এদের এই প্রেম কাহিনীটা মানে আমার দুর্দান্ত লেগেছে। আ অনেক সময় যখন দুজন মানুষ জীবনের যুদ্ধে প্রায় হেরে যাচ্ছে, তারা হাত ধরাধরি করে কিন্তু জেতার স্বপ্ন দেখতেই পারে। এই অ্যাসপেক্টটাকে এত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে না এই উপন্যাসে। পড়তে আমি যখন এটা পড়ছিলাম আমি বন্দে ভারতে বসেছিলাম। আমি এনজিপি থেকে হাওড়া আসছিলাম এবং মানে আমি ভুলে গেছিলাম যে বন্দে ভারতের মতো একটা দুর্দান্ত ট্রেনে বসে রয়েছি। আ ভিডিও তুলতে হবে, ফটো তুলতে হবে। কিচ্ছু মনে ছিল না বিশ্বাস করুন। আমি এই চরিত্রগুলোর সঙ্গে একান্ত হয়ে গেছিলাম। এবং ফুটবলের স্ট্র্যাটেজি, ফুটবলের যে ম্যাচগুলোর যে বিবরণ সেগুলোও খুব অসাধারণ এখানে। এবং এখানে কিছু নির্ভীক, নির্মম, কটু সত্যও বলেছেন লেখক। সব সত্যের সঙ্গে হয়তো আমি একমত নই। মানে উনার ইন্টারপ্রিটেশন এর সঙ্গে। কিন্তু উনি যে নির্ভীক সোচ্চারভাবে সেই সত্যগুলোকে সামনে রেখেছেন, বিশেষ করে এই শহর, এই রাজ্যর ব্যাপারে, সেটা আমার খুব ভালো লেগেছে। সাধারণত প্রেম কাহিনীতে একটা escapism এর ছোঁয়া থাকে। কিন্তু এখানে কিন্তু সেটা নেই। রূঢ় বাস্তবের মাটিতে প্রেমটা কিন্তু গড়ে উঠেছে। সম্মাত্রানন্দের 'ভ্রমরাক্ষী'। মানে সম্মাত্রানন্দ খুব অন্য রকমের উপন্যাস লেখেন। উনার উপন্যাসকে একটা কোনো লেয়ার, একটা কোনো জনরায় ফেলা যায় না। আ এটাও তার ব্যতিক্রম নয়। একটি ফ্যান্টাসি উপন্যাস আপাতদৃষ্টিতে। কোথাও না কোথাও একটি প্রেম কাহিনী। আ বেশ কিছু আম রিয়াল লাইফ চরিত্র আছে যে যারা একটা নির্দিষ্ট সময়ের গণ্ডিতে একটা নির্দিষ্ট জায়গায় রয়েছেন। তাদের সঙ্গে ভ্রমরাক্ষী যে মেয়েটির নাম ভ্রমরাক্ষী নয়, তাকে নামটা দেয়া হয়। তাদের সঙ্গে তার interaction, তাদের সঙ্গে তার আলাপচারিতা উপন্যাসকে একটা আলাদাই মাত্রা এনে দিয়েছে। কবিকঙ্কন মুকুন্দরামের কথা রয়েছে। এখানে বনলতা সেনও আসছেন শেষের দিকে। এখানে মিলুদা রয়েছে। মিলুদা কে বুঝতে পারছেন তো? আহ তিনিও রয়েছেন এবং এখানে একটি আ চার্মিং ঘোড়সওয়ারের চরিত্র রয়েছে। সবাই আলাদা, আলাদা টাইম জোনের, আলাদা, আলাদা সময়কালের। কিন্তু কোথাও তারা এসে যেন এক হয়ে গেছে। আ এবং এই পুরো গল্পটি কিন্তু একটি চিঠির মাধ্যমে বলা হয়েছে। সেই চিঠি কে কাকে লিখছে সেটা না হয় রহস্যই থাক। আপনি পড়বেন তখন বুঝতে পারবেন। না হলে মজা পাবেন না। চিঠির যে ব্যাকড্রপ এ লেখা উপন্যাস বহুদিন পরে পড়লাম। চিঠি জিনিসটাই তো আমাদের জীবন থেকে, নাগরিক জীবন থেকে, মেট্রোপলিটন লাইফ থেকে হারিয়ে যেতে বসেছে। আ যদিও আমি চিঠি লেখার ব্যাপারে খুব ইরেগুলার ছিলাম, যখন চিঠি ব্যাপারটা মেইন ছিল আদান-প্রদানের জন্য। কিন্তু তাও আমি বলব যে চিঠি লেখার মধ্যে একটা যে ফ্যাসিনেটিং ব্যাপার থাকে, একটা ক্রিয়েটিভিটি থাকে, সেটা পুরো মাত্রায় এই উপন্যাসেও রয়েছে। আ অসাধারণ একটি উপন্যাস। এর বিষয়ে বেশি কিছু বলার ধৃষ্টতা আমার নেই। এটুকুই বলব। দুর্দান্ত অসাধারণ একটি উপন্যাস। যদি আপনার অন্তরীপ সংগ্রহ করে থাকেন অবশ্যই পড়বেন। এবং রক্তিম দাও বোধহয় তার ভিডিওতে এই উপন্যাস নিয়ে বলেছেন। আ
তিনি কি ভেবেছেন আমি জানি না এখনো। ভিডিওটা আমার দেখা হয়নি। তবে আ এত লোকে যখন রেকমেন্ড করছে নিশ্চয়ই উপন্যাসটিতে কিছু আছে, তাই না? যাই হোক, খুব সুন্দর একটি উপন্যাস। কৌশিক মজুমদারের 'গোধূলি সন্ধিতে'। গত ২ বছর ধরে আমি দেখছি যে কৌশিক মজুমদার তারিণী চরণের উপন্যাসগুলো, যার 'ম্যাসন' সিরিজ প্রভূত জনপ্রিয়তা লাভ করেছিল, সেই উপন্যাসগুলো লিখছেন অন্তরীপের পাতায়, মানে পূজাবার্ষিকী অন্তরীপের পাতায়, এবং প্রতিবারই আমি বলছি যে হয় সেটা শ্রেষ্ঠ উপন্যাস আমার কাছে, না হলে সেটা ২য় স্থান লাভ করছে, এরকম ব্যাপার আরকি। তা আমার কাছে এই 'গোধূলি সন্ধিও' কিন্তু শ্রেষ্ঠ উপন্যাস, এবং আমি বলব কৌশিকের বা কৌশিক মজুমদারের ফিকশন লেখার হাত কিন্তু আরো ধারালো হচ্ছে। রহস্য উপন্যাস লেখার হাতও আরো ধারালো হচ্ছে। উপন্যাসটিও এই ১৮৯৯ সালের বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে, মানে ঊনবিংশ শতাব্দীর শেষ, বিংশ শতাব্দীর শুরু, সেরকম একটা পরিস্থিতিতে ঝাড়খণ্ডে কিছু খুন হয়ে যাচ্ছে, এবং আ সেখানে ঘটনাচক্রেই তারিণীচরণ এবং প্রিয়নাথ মুখোপাধ্যায়, গোয়েন্দা তারিণীচরণ এবং প্রিয়নাথ মুখোপাধ্যায়, তারা ওখানে যাচ্ছেন, এবং তাদের বন্ধু, তাদের পরিচিত গণপতি চক্রবর্তী সেখানে একটি খুন করে ফেঁসে যাচ্ছেন। মানে জাদুকর গণপতি চক্রবর্তী। উনি কি সত্যিই খুন করেছেন? নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? মূলত এই নিয়েই উপন্যাসটি। এই উপন্যাসটির মধ্যে প্লেগ এসেছে, নানা রকম ঐতিহাসিক ঘটনা এসেছে। যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে চাপড়েকার ব্রাদার্স, এদের বিষয়ে আমি পড়েছিলাম বেশ কিছু বছর আগে। একটু স্মৃতি থেকে মলিন হয়ে গিয়েছিল, কিন্তু খুব ফ্যাসিনেটেড হয়েছিলাম ওদের ব্যাপারে জেনে। তো সেই চাপড়েকার ব্রাদার্সের ইনসিডেন্ট, মহারাষ্ট্র ইনসিডেন্টটাকে তিনি ঝাড়খণ্ডের এই ঘটনার সঙ্গে জুড়েছেন, এবং যেভাবে জুড়েছেন কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। তার বাইরে যেটা আমি বললাম যে তখনকার সমাজ ব্যবস্থা, তখনকার জীবনযাত্রা, সেগুলো রহস্যের সঙ্গে অনায়াসে মিশ খেয়েছে। বরং আমি বলব যে এই মিশেলটা, এই মিক্সচারটা এবার আরো ভালো হয়েছে, আরো জমেছে। আ তাছাড়া মাখনলতা, মানে তারিণীচরণের স্ত্রী, তার এখন একটি খোকা হয়েছে। আম তার সঙ্গে তারিণীচরণের ইন্টারেকশন, এবং আ তারও একটি ভূমিকা রয়েছে এখানে। সেটা উপন্যাসের শেষে বোঝা যাবে। তো এই মাল্টি লেয়ার্ড উপন্যাসটি খুব দক্ষতার সঙ্গে লিখেছেন কৌশিকবাবু, এবং মানে তারিণীচরণ চরিত্রটি ক্রমশই আমার কাছে অতি প্রিয় একটি গোয়েন্দা চরিত্র হয়ে উঠছে। এবং বাংলা সাহিত্যে কিন্তু গোয়েন্দা চরিত্রের আর যাই হোক কোনো অভাব নেই। তার মধ্যে একটি স্বতন্ত্র জায়গা করে নিচ্ছে তারিণীচরণ, এটা কিন্তু আর অনেক বড় একটা ব্যাপার। কাজেই এটাও একটা হাইলি রিকমেন্ডেড উপন্যাস আমার কাছে। এখানে অনেকগুলো গল্প রয়েছে। এর মধ্যে যে গল্পগুলো আমার ভালো লেগেছে সেটা হচ্ছে 'ইন্টারভিউ', প্রজ্জ্বল পালের লেখা। এই গল্পটা আমার মূলত ভালো লেগেছে কারণ একটা বাস্তবের ঘটনার আরেকটি দৃষ্টিভঙ্গির সঙ্গে লেখক আমাদের পরিচয় করিয়েছেন। সেই ঘটনাটি আ আমাদের পশ্চিমবঙ্গের সমাজকে, নাগরিক সমাজকে বিশেষ করে উত্তাল মানে করে দিয়েছিল। আ সেই ঘটনার আরেকটি দিকও দেখিয়েছে। আ সেই দিকটি আমরা কেউই দেখিনি বা দেখতে চাইনি হয়তো। আ যারা অপরাধটি ঘটিয়েছেন তাদের প্রতি আমাদের রাগ থেকে। কিন্তু এই দিকটিও হয়তো দেখা দরকার ছিল কোথাও না কোথাও। সেটি আমাদের এখানে দেখিয়েছেন। প্রজ্জ্বল পালের লেখাও আমি এর আগে পড়েছি বলে মনে করতে পারছি না। খুবই ভালো লিখেছেন এই গল্পটি। আ খুব ইউনিক প্লট সিলেকশন আমি বলব। তো এটা একটা শ্রেষ্ঠ গল্প তো অবশ্যই। আরো ২ টি গল্প আমার শ্রেষ্ঠ গল্প এখানে মনে রয়েছে। একটি হচ্ছে অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখা 'দাও'। ডার্ক হিউমার ব্যাপারটা সবাই কিন্তু হ্যান্ডেল করতে জানে না। ডার্ক হিউমার আ খুব বেশি লেখাও হয় না বাংলা সাহিত্যে somehow। এখানে কিন্তু একটা ডার্ক হিউমার এসেছে। আ গল্পের প্লটটি আপাতদৃষ্টি শুনতে সাধারণ মনে হলেও, মানে ২ প্রাক্তনের দেখা হয়ে যাচ্ছে। স্কুল জীবনের তারা একে অপরের সঙ্গে একটি সম্পর্কে ছিল। বহু বছর কেটে গেছে। তারপর আ তারা হঠাৎ মুখোমুখি হচ্ছে এবং তাদের মধ্যে একটা ইগোর লড়াই চলছে। ইগো লড়াইটা কি নিয়ে কিভাবে হচ্ছে, আ খুব সুন্দরভাবে লেখক সেটা ফুটিয়ে তুলেছেন। আ করোনার সময়কার ঘটনা বলে মনে হয়েছে আমার। মাস্কের উল্লেখ রয়েছে যখন। কিন্তু তাতে মানে গল্পের মধ্যে কোনো পুরনো ভাব আসেনি, মরচে পড়া কোনো ভাব আসেনি। মানে কোভিডটা তো একটা রূঢ় বাস্তব এবং কিছুদিন আগেই হয়ে গেছে। সেজন্য কিছুটা, এবং লেখকের অসামান্য লেখনীও কিছুটা দায়ী তার জন্য। আমার দুর্দান্ত লেগেছে এই গল্পটি, এবং এরকম একটা ঘটনা উম
আমার ব্যক্তিগত জীবনেও আমার সঙ্গে হয়েছিল। কিন্তু এরকম ডার্ক হিউমার এর সঙ্গে তো সেটা হয়নি। যাই হোক, আ একটা awkwardness এর সঙ্গে সেটা শেষ হয়েছিল। তা খুব রিলেট করতে পারলাম আরকি। যারা মানে আমার মতো অতি পাকা আরকি, স্কুল জীবনে একটু প্রেম-টেম করেছেন, তারা খুব রিলেট করতে পারবেন এই বিষয়টার সঙ্গে এবং মনে, মনে খুব হাসবেন। বিশ্বাস করুন। বাকিরাও করতে পারবেন, তারা একটু বেশি করতে পারবেন এই আরকি। দুর্দান্ত একটি গল্প। হ্যাটস অফ টু দ্য অথর। বাসুদেব মালাকরের লেখা 'ফটিক জল'। বাসুদেব মালাকারের লেখা আমার বরাবরই ভালো লাগে। বেশ কিছু পত্র-পত্রিকায় ওনার লেখা আমি পড়েছি। যদিও উপন্যাস কম পড়েছি, গল্পই বেশি পড়েছি। এটিও একটি ছোট গল্প এবং ছোট গল্পের মধ্যে একটি চমক দরকার হয় মানুষকে আকৃষ্ট করে রাখার জন্য। কারণ যেহেতু পরিসরটা ছোট, একটি চমক দরকার হয়ে যায় শেষের দিকে সেই চমকটা রাখলে ভালো। এখানে চমক সেভাবে নেই কিন্তু একটি শিক্ষা রয়েছে। আম আমরা কিছু, কিছু মানুষকে না গোবেচারা বলে তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকি। তাদেরকে নিজেদের জীবনে মেনে নিই না। কত বড় ভুল যে করি সেটা এখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে। সম্পূর্ণ আলাদা সামাজিক অবস্থানের ২ বন্ধুর বহুদিন পর দেখা হচ্ছে। তাদের স্ত্রীদের মধ্যে দেখা হচ্ছে, তাদের ২ মেয়ের মধ্যে দেখা হয়েছে। তাদের মধ্যে যে পার্থক্য, সেগুলোর সঙ্গে আরো বেশ কিছু আনুষঙ্গিক জিনিস অ্যাঙ্গেল এসেছে। ছোট পরিসরের মধ্যে চমৎকার বেঁধেছেন বাসুদেববাবু সবকিছুকে এবং এটিও বেশ একটি কি বলবো? একটি রূঢ় বাস্তব তার সামনে এনে আমাদের দাঁড় করায়। আয়নার সামনে এসে দাঁড় করানোর মতোই এবং যেহেতু একটি শিক্ষণীয় গল্প, সেজন্যই আমার এই গল্পটি আ কাট অ্যাবভ দ্য রেস্ট মনে হয়েছে। তবে বাকি গল্পগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো। আমি প্রত্যেকটাই পড়েছি। আ বিশেষ করে উল্লেখ করব 'বেজন্মা' গল্পটি দারুণ লেগেছে আমার। বাকি গল্পগুলোও খুব ভালো। আপনারা গল্পগুলো সবগুলোই পড়তে পারেন।